আহ, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দেন। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। এই, চুপ করেন। আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে ছেড়ে দেওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করেছি নাকি? দেখেন, আজকের জন্য আমি আপনাকে কিনে নিয়েছি, বিয়েও করেছি। সো এইসব ন্যাকা কান্না আমার সামনে কাঁদবেন না। আমাকে আমার মতো করতে দিন। আদিত্য কথাটা বলে রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল, আর রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পাচ্ছে না। আদিত্য ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ আদর করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তে আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য ওর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার? আপনি এত ভালোবাসা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমি জানি না কেন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো। আবার রেডি হন, আমি আবারও আদর করব। জি, সরি তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য। আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি, আর করব না, আপনার মতো করতে পারেন, আমি রেডি আছি। আদিত্য রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। রিয়া সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো, আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এটা তার স্বামীর ভালোবাসা না, তার দেহের লোক তাকে আদর করছে। তারপরও আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুইজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে সারাটা জীবন পার করে দিই। ছি ছি রিয়া, তুই এগুলো কি ভাবছিস? তুই শুধু তার এক রাতের বউ, তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্যর ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ির টাইমটা দেখে বলল, এ কি, 9টা বেজে গেছে? আপনি আমাকে ডাকেননি কেন? আপনি এত সুন্দর করে ঘুমিয়েছিলেন, তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না। উফ, এই ন্যাকা ন্যাকা কথা বলেন না তো। আপনার আব্বুর আজ অপারেশন না? আপনি যাবেন না নাকি? হ্যাঁ যাব। আচ্ছা, আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাই। আমার অনেক সময় লাগবে, তাই আপনাকে আগে যেতে বললাম। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো, আর এইদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ওর সাথে লেখা আছে তার দেহ বিক্রি করতে চায়। ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বোরখা পরা মেয়েটা নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, হ্যাঁ মেয়ে, কত নেবেন? আমি নতুন তো, তাই জানি না কত করে নিতে হয়। ও আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই। যে টাকা চাইবেন সেই টাকা দিব। পুরো এক রাত কাটাতে চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ও মা, বলেন কি, এত টাকা? ওকে, সমস্যা নাই, বাইকে ওঠেন। রিয়া আদিত্যর বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবলো, এমনিতে আজ সারা রাত উনি আমাকে টাচ করবেই, সেখানে আর ভয় পেয়ে কি হবে। রিয়া কথাগুলো ভেবে আদিত্যর বাইকে উঠল। আদিত্য থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পর তো আমি আপনার সব দেখে ফেলবো, এমনকি টাচও করব। সেখানে এত দূরে বসে লাভ আছে? তা একটা ব্যক্তিগত প্রশ্ন করব আপনাকে। বলেন। এত কাজ থাকতে আপনি এই ব্যবসায় নামলেন কেন? আপনাকে এটা কেন বলবো? আপনার দেহ লাগবে, পেয়ে গেলে হয়ে গেছে, সেখানে আমার সম্পর্কে জেনে কি হবে? তাও ঠিক। ওকে, সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামলো।
জি, নামেন। এখানে কেন? বিয়ে করব আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন হয়। অনেক তো হারামভাবে করেছি, এখন একটু হালালভাবে করব। না, আমি বিয়ে করব না আপনাকে। আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি এখানে আসিনি। আরে বিয়ে করলে কি সমস্যা আপনার? এমন নিজেকে মনে হবে না যে আপনি পতিতা মেয়ে, স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন। আর আমার একটু শখ হয়েছে তাই বিয়ে করতে যাচ্ছি। আর এমনিতে আপনার জীবনেও বিয়ে হবে না। আমাকে বিয়ে করে নেন, তাও বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে। এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না। রিয়া কিছু বলতে যাবে, তখনই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে করতে বলল, আপু, তুমি কোথায়? আব্বুর অবস্থা যে ভালো না, তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না। বোন, আর একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব। তুই কান্না করিস না। আমি আমার আব্বুকে কিছু হতে দিব না। আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিচ্ছু হবে না। আমি সকালে টাকা নিয়ে চলে আসব। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি, দেখেন, তাড়াতাড়ি চলেন। আমাকে আরও কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখান থেকে তাড়াতাড়ি যেতে পারি। ওকে, বিয়ে করব। তাহলে আমাকে দেনমোহরের টাকাটা পরিশোধ করতে হবে। আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে, ডান। টাকা নিয়ে ভাবতে হবে না। আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়ে করবই। ওকে, চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভিতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার দুইজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দেনমোহরে দুইজন বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে দুইজন আবার বাইকে করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দেনমোহর করতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কেন? আমি এত টাকা দিয়ে করব কি? আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশনের জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি? জি, আমার দেনমোহরের টাকাটা আমাকে দিয়ে দিন। দিব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে আমি সব দিব। দরকার নাই, আমার দেনমোহরের টাকা দিলে আমার চলবে, আর কিছু আমার দরকার নেই। ওকে, আপনার যা ইচ্ছা। রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেলল। আদিত্য এইদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতে আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে আরে দূর, এই গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়েছিলাম। কিসের সমস্যা? আরে ঠাস করে পড়ে গেলাম, কোমরে একটু লেগেছে, তাই অনেকক্ষণ ধরে পানি ঢালছিলাম। আহ, কই ব্যথা পাইছেন দেখি? রিয়া আদিত্যর কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। মুভ নাই? হ্যাঁ আছে আছে, ওই ওই ওই- ওখানটা একটা ড্রয়ার আছে, দেখো ওই ড্রয়ারটাই। হ্যাঁ। উফ। রিয়া ড্রয়ারের ভিতর থেকে মুখটা বের করে আদিত্যর কাছে এসেছে। আদিত্যকে উপর করে শুইয়ে দিয়ে ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরতে রিয়া কেঁপে উঠল। আদিত্য ব্যথার জায়গায় রিয়ার হাতটা রেখে বলল, হ্যাঁ হ্যাঁ, ওইখানটায় ওইখানে করে দেন। আচ্ছা, দিচ্ছি। রিয়া আদিত্যর বলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা, আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করবেন না, আপনার শার্ট প্যান্টটা নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে এসে কি পরবো? বোরকার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, কি দেখেন একটা আলমারি আছে,
ওখানে অনেকগুলো ড্রেস পাবেন, আমার ছোট কাজিনের ড্রেস, সেগুলো পরে আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় কেউ তো নাই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে, সবাই ঢাকা থাকে, আমি শুধু এখানে থাকি। 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গিয়ে গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যর স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরল। আদিত্য গভীরভাবে যেতে নিবে, সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেবল গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। করতে হবে না, আমি অনলাইন অর্ডার করে দেব। না, বাহিরের খাবার অর্ডার দিতে হবে না, আমি রান্না পারি। ওকে, নিচে যান, গিয়ে দেখেন গা কিচেন আছে, আর ফ্রিজে মাছ মাংস সব আছে, আর কোনটা কি সব লেখা আছে ওখানে। ও আচ্ছা, তা আপনি কি বাসায় একা থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান কিভাবে, অর্ডার দিয়ে নাকি? না, কাজের বুয়া আছে, উনি প্রতিদিন রান্না করে দিয়ে যান, বাট 5 দিন ছুটি নিয়েছেন উনি। ও আচ্ছা। আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বলল। তারপর আদিত্য ওকে চলে যেতে বলে। রিয়া নিচে চলে আসে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সবকিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সবকিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়ল। আদিত্য নিচে এসেছে, দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো, আপনি এখানে সোফায় বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও, ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা আপনি থাকেন, আমি রান্না শেষ করে নিই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো। আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, আরে কান্না করেন কেন? আপনার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে, আর আপনার আব্বুর কিচ্ছু হবে না, আলহামদুলিল্লাহ, উনি ঠিক হয়ে যাবেন। কি, আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগেই আমি টাকা পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে। আপনাকে কি বলে ধন্যবাদ দিব? রিয়া কথাটা বলে দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্য ওকে নিজের অজান্তে জড়িয়ে ধরল। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল। বারে, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরেন আবার নিজেই ছেড়ে দিয়ে চলে যান। দূর, তরকারি পুড়ে যাচ্ছে তো, আর খুশিতে জড়িয়ে ফেলেছি, দুঃখিত। ভালো কাজ করেন, আর হ্যাঁ, কান্না করেন না। আমি ওটাতে কান্না করি নাই, পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ বলেছে, কই দেখি আমি কাটবো। রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কেটে রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কে? আরে কই কই কান্না করছি? বুঝেছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়া সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে। চেয়ার টেনে বসতে বসতে বলল, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে তো। তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাইয়ে দিব? খাওয়াই দিবেন? তিন, তাহলে তো আরও ভালো হবে। রিয়া একটা প্লেটে খাবার বের করে সবকিছু দিয়ে একটু একটু করে খাবার দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলের মতো খাবার খেতে লাগলো। রিয়া আদিত্যকে খেতে দিতে দিতে মনে মনে ভাবলো, জানি আমি, আপনি এই বিয়েটা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিনই বুঝবেন না।
আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকা শেষ দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়েই সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে একবার হয়, সেখানে আমারও আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে আর চাই না। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে আদিত্য অবাক হয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? আদিত্যর কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। তারপর হাসি মুখে বলল, কিছু হয়নি, চোখে কি যেন একটা পড়েছে। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম এক রাতের জন্য। আমার কাজ শেষ, আপনারও। এখন মনে রেখে আমারই বা কী লাভ আর আপনারই বা কী লাভ? ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্যর অর্ধেক খাবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাতে নিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ধরে বলল, আপু, কই তুমি? আপুর অপারেশন হয়ে গেছে আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসব। আচ্ছা আপু, সাবধানে এসেছো? রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনার 3 দিন গরম করে খেয়ে নিন। ওকে। আচ্ছা, আমি তাহলে আসছি। আর হ্যাঁ, শুনুন, নিজের খেয়াল রাখবেন। আর এই সব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দিব। লাগবে না, আমার বোন ওসব পরে না। না, আমি অন্যের জামা কেন পরবো? উনি পরুক না পরুক সেটা ওনার ব্যাপার। আমার জামা পাঠানোর কথা আমি ঠিকই পাঠিয়ে দিব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরখা পরে হিজাব নেকাব পরে নিল। তারপর আদিত্যর থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভিতর চাপা কষ্টটা বুকের ভিতরে তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিলে রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, শুনুন, এই 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফল টল কিনে দেবেন। না, আমি এই টাকাটা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ আমি কোনোদিন হয়তো শোধ করতেও পারবো না কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্য রিয়ার কিছু বিষয় অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, মেয়েটার আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত রকমের যে মানুষ আছে। উফ, এইসব ভেবে আমার কোনো কাজ নেই। আদিত্য, এইসব ভাবা বাদ, এই সাবজেক্ট ক্লোজ। আদিত্য এইটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগে। আর এইদিকে রিয়া হসপিটালে যায়, গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাইয়ে দিয়ে ও আবার বাইরে যায়। কাজ খুঁজতে রিয়া বের হয়। সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত এক আন্টি থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে আসে। এসে সে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যর বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর ওইদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যর বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় এনেছে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয়। ওইখানে গিয়ে ওর ওই আন্টির বাসায় গিয়ে ওঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলো। রিয়ার আব্বু রিয়াকে বলল, রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞেস করলে রিয়া বলল, ওইসব বাদ দে। ও আব্বু, তুমি সুস্থ হয়েছো?
এতে আমি অনেক খুশি। আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছোস? আব্বু, যেখানেই পাই না কেন আমি হালালভাবে টাকাটা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকাটা আমি কোথায় পেয়েছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছ থেকে এই প্রশ্নটার উত্তর খুঁজতে এসো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখে কার বা ভালো লাগে, কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ হলো রিয়া এমন কিছু করেছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করেছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমায় বাঁচাতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নেই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না। আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, আমি বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার আর যে ভালো লাগে না রে। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করাইছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াইতে পারি তাহলে আমি তোমার কেমন মেয়ে হইলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিয়েছিস? রিয়া কিছুটা থতমত খেয়ে গেল। রিয়া ভাবতে লাগলো, না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হয়েছি তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসের কাজ। রিয়াকে ভাবতে দেখে ওর আব্বু আবার ওকে জিজ্ঞাসা করলে রিয়া বলল, ওই তো আব্বু, অফিসের কাজ, বসে থেকে কাজ করতে হবে। যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু। আপু, তোমাকে খালা ডাকে। খালাকে বল আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আমাকে আপনি ডাকছিলেন? যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না, ওরা নাকি অন্য কাজের মেয়ে রেখে দিয়েছে। এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললো না? কি আর বলবো, বড় লোকের ব্যাপার বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতে থাক। এভাবে এখন চাকরি কোথায় পাবো? ওহো, আমি যেখানে কাজ করি সেখানে রান্না করার জন্য কাজের বুয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়। তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্নাটাও করলো। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসে বসে পড়লো। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের ওপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষে হাত চেটে পুচে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে জাদু আছে। তোমাকে চাকরিতে নিয়েই নিলাম, কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার একজন পার্সোনাল কাজের মেয়ে যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আপু আর আমার ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিন থাকি নাই আমি। ও, কিন্তু আমার তো 24 ঘন্টা একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওরে যাইতে দেন। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়ার কিছু বলল না। পরপর সবাইকে খাবার শেষ করে রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে গেল। রিয়া তার পিছন পিছন গিয়ে বলল,
খালা, এটা কি করলে? যা করছি ভালোই করছি, তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল, সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের ওপরে বসলো। রিয়া রহিমা খালার রুমে এসে বলল, খালা, তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলেছি, অফিসের কাজ, আর এখন যদি 24 ঘন্টা এখানেই থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক করতে পারস, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করছস, অনেক এমন হতে পারে তোকে তাদের অফিসের কাজও দিতে পারে। আর শুন, ম্যামের সাথে আগে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো, নিজের সন্তানের মতো। কিন্তু মেয়েটা একেবারে ফাজিল ছিল, ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটাই ভালোবাসে যে মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপার ছিল না। তারপর মেয়েটাকে ধরে নেয়। তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বুকে আর রূপাকে রেখে যাবো কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি, আর ওরা দুইজন এখানে থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছে থাকবে, সপ্তাহের পর পর এসেছে দেখা করে যাবি, আর রূপা দেখা করতে আসবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে, ওই তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালো রাখতে পারে। তা ঠিক, আব্বুকে কিভাবে বুঝাবো সেটা বলো। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নিব। আচ্ছা যা, ঘুমাগা, অনেক রাত হয়ে গেছে, সকাল 6টায় আগে যেতে হবে কিন্তু। আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকাল 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুইজন কাজে লেগে গেল। চৌধুরী বাড়িতে গিয়ে দুইজন কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকতে দেখলে সে দেখতে পায় সালেহা চৌধুরী আতশোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম, আসবো? হ্যাঁ, এসেছো? রিয়া ভেতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম, এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলেছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসেন, আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি, আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? জি, ওই উঠবে, ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। জি আচ্ছা, আমি কি যাব? আচ্ছা, যাও। রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, ব্যাপার কি, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে, যেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, তারপরও আমার প্রতি তার বেশি ভালোবাসা দেখা যাচ্ছে কেন? রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়া সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। কথাটা বলে রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকায়। রিয়া দেখে ও রহিমা খালা। এই, তুই কোন দিক মন দিয়ে হাঁটস, আর আমার কোমরটা ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলতেছি তারা 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুইজন ড্রয়িং রুমে গিয়ে সবকিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হয়ে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো।
রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি, আমার নাম রিয়া। ও আচ্ছা, রিয়া আমার রুমে গিয়ে দেখো টেবিলের উপর একটা ফাইল রাখা আছে, ওইটা নিয়ে আসো তো। জি। রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরীর হাতে দিল। তখনই সালেহা চৌধুরী বলল, রিয়া আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার সাথে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে, রিয়া বসে। তারপর দুইজন বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামলো। তারপর দুইজন নেমে বাড়ির ভিতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে, ফাইলগুলো দিয়ে পরে চলে আসে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আসছে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আছে। রিয়া তখন বলল, ম্যাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। উনি আপনার বড় মেয়ে? হ্যাঁ, কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্ত নিয়ে কথা বলতেছিল। এইটুকুর ভিতরে এটাও খেয়াল করেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে একটু আমার উপর রেগে আছে, এইটাই। তাছাড়া যা ভাবছো তেমন কিছু না। সামনে থেকে ওকে কঠোর দেখা গেলেও ভিতরটা অনেক নরম ওর। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরীর চোখ পানিতে টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। আমি এখনই বানিয়ে নিয়ে আসতেছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানিয়ে সালেহা চৌধুরী দিয়ে দিল। চা খেতে খেতে উনি রিয়াকে তার পাটা হালকা করে টিপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো। এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে এই বাড়ির সবার সাথে। রিয়া ঘুম থেকে উঠে রিয়া বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে। আর ওইদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ করে টেবিলের ওপর সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সে আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এত খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত দেখিনি। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এটা ভেবেই তো আমার আনন্দ হচ্ছে। আপনার বড় মেয়ে ওনরা আসবে না? হ্যাঁ, ওই আসবে। আমার নাতি আছে, ওই নিয়ে চলে আসবে, ওর কথা কেউ ফেলতে পারে না। ও আচ্ছা, ওনরা আসার সময় হয়ে গেছে। চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়া দুইজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে। তখনই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছিস বোন? আব্বু কেমন আছে? আপু, তোমার না আজ আসার কথা, কখন আসবে? আজ তো অনেক মানুষজন আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ও তাহলে আর আসবে না? সময় পেলে দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনরা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি। রিয়া ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়ার সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে আছে। আর রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছো? ও মাই সুইট হার্ট, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি আমার বর আসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা, আমি একটু ফ্রেশ হতে যাই, জার্নি করে খুব ক্লান্ত লাগছে। ওকে, যাও। রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য নিজের রুমে চলে গেল। আর সালেহা চৌধুরী ওইদিকে ওর ছেলে মেয়ে আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলতে লাগলো। আর রিয়া ওইদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম।
কি রে রিয়া, কি ভাবিস? তাড়াতাড়ি চল, খাবার খাওয়াতে হবে তো নাকি? ওনাদের কি লাগে ওইদিকে খেয়াল রাখতে হবে তো নাকি? খালা, আমি বাড়িতে যাব। আমার তো আজ ছুটি। আর এখানে থেকে আমি কি করব বলো? আজ কোনো ছুটি নাই, ওনারা যত দিন থাকবে কোনো ছুটি নেই, তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি সরি, আমি বুঝতে পারি নাই। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটা রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগেই ঠাস ঠাস করে থাপ্পড় মারল। রিয়া সামনে থাকার ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল। রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, আরে ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটাচলা করিস? আর একটু হলে পড়ে যেতাম। কানার মতো চলিস, চোখে কি দেখতে পারিস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রোমা থাম, ও ইচ্ছা করে দেয় নাই। তুই সে অল্পতে রেগে যাওয়া অভ্যাসটা এখনো গেলি না। আম্মা, তুমি কথা বলো না। তুমি কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছো। আর এই মেয়ে, সামনে থেকে তুই যাবি নাকি? আমার মেজাজ আরো গরম করিস না। রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে নিবে, তখনই রিয়া রুমাকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়, রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসে রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দেন ম্যাম, ওই ছোট মানুষ কখন কি করে ও নিজেও বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছস? রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, সরি ম্যাম, ক্ষমা করে দিবেন। আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। রিয়া কথাটা বলে ওইখান থেকে চলে আসলো। সালেহা চৌধুরীর কাছে গিয়ে বলল, ম্যাম, আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন। আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসব। আচ্ছা যাও, আর আজকে থেকে আসো না। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরে রান্না করে দিয়ে যাব। সমস্যা নেই, আমার বড় বৌমা সব সামলিয়ে নিতে পারবে। তুমি যেতে পারো। ওকে। রিয়া চলে যেতে নিবে, তখনই আদিত্য বলল, দাদিমা, এইটা কি তোমার পার্সোনাল লোক নাকি? মেয়েটা অনেক ভালো। 1 মাসে সব দিক কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া ওইখান থেকে চলে যেতে নিল। রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছু কাজ করছে না। রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছে, তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপা আর রিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আপু তুমি এসেছো? আব্বু কোথায়? খাইছোস তোরা? আপু ঘরে আসছে। তুমি খাইছো? না। আচ্ছা, রান্না করছোস? হ্যাঁ, আসো, খেয়ে নিবে। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপরে বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। আব্বু কেমন আছো? ভালো মা, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। রূপা, তুই একটু বাইরে যা তো। রূপা বাহিরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসে বলল, কি বলবি? রূপাকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যি মারা গেছে? রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, হ্যাঁ, কেন? হঠাৎ আজ এমন কথা কেন বলছিস? আচ্ছা আব্বু, আমার নানা বাড়ি কোথায়? আর আমার দাদা বাড়ি বা কোথায়? এইসব জেনে কি করবি? আমার জানার খুব ইচ্ছা হয়েছে। সবার তো নানু বাড়ি দাদু বাড়ি থাকে, আমারও নিশ্চয়ই আছে। কেউ নেই তোর, যা এখান থেকে। এসব বিষয়ে কথা বলতে চাই না। কেন বলবে না আব্বু? আমাকে আর সব সত্যি বলবে। আমার কসম আব্বু, আমাকে আর সব বলবে। এইসব কি বলিস? যা, এখন থেকে আমি আর কিছু বলতেই চাই না। ওকে,
বলে না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায়নি, উনি বেঁচে আছে, তাই না? না, মারা গেছে। তুমি মিথ্যে বলছো। আমার মাথায় হাত দিয়ে বলল। রিয়া ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বলল, এখন বলো, আম্মু মারা গেছে? রিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, তোর আম্মু মারা যায় নাই, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, তাহলে কেন বলছো আমাদের আম্মু মারা গেছে? আব্বু, তোমরা তো পালিয়ে বিয়ে করেছিলে, তাই না? তাহলে আমরা দুজন কেন আলাদা? শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন, আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বুর বান্ধবীর মেয়ে ছিল। আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউই জানতাম না যে রুমার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বাসায় আসলে দুজনই জানতে পারি, এবং উপায় না পেয়ে বিয়ের দিন আমি আমার আব্বু আর আম্মুকে বুঝিয়ে বলেছিলাম। তারা রাজি হয়নি। তারা রুমার বড় বোনকে পছন্দ, ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবে না। কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে, ছোটবেলা থেকে আমাকে স্বামী হিসেবে মেনে এসেছে, যা আমি জানতামও না। আমি বিয়েটা না করে আব্বুকে বলে দিই, আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে দুটো অপশান দিয়েছিল। এক, রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়িতে থাকতে পারবো, আর যদি পালিয়ে যাই তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দেবে। কোনোদিন যদি আমি ওই বাড়িতে ফিরে যাই তাহলে আব্বুর মরা মুখ দেখতে হবে। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুজনে পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নিই। তারপর ওখানে আমি একটা জব নিই। ভালোই যাচ্ছিল দিনকাল। প্রথম আমাদের ঘরের প্রথম যখন তুই আসলি, খুশিতে আত্মহারা হয়ে সংসার আরো আনন্দময় হয়ে ওঠে। কিন্তু রূপা হওয়ার পর থেকেই তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যেতে লাগছে। তোর নানা বাড়ির সাথে আবার সম্পর্ক জোড়া লাগতে লাগলো, আর এদিকে আমার চাকরিটাও চলে গেল। আরও তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যেতে শুরু করলো। প্রতিদিন ঝগড়াঝাঁটি হতো। পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দিই। তোদের নিয়ে যেতে চাইলে আমি দিই নাই। পরে ওর আম্মু আব্বু এসেছে, ওকে নিয়ে যায়, আর আমরা ওখান থেকে রাজশাহী চলে গেছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখি নাই। তুই তোর আম্মুর কথা জিজ্ঞাসা করলে বলতাম তোর আম্মু মারা গেছে। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কিছু হয় নাই। আপু চলো, খাবার খেয়ে নিবে। ক্ষুধা নাই রে বোন। রিয়া রূপাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো আপু আমার। কি হয়েছে তোমার? এমন করছো কেন? আর কান্নাই বা কেন করছো? কই কান্না করছি, চোখে কিছু একটা পড়েছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দিই। খাবার খেয়ে নাও আগে, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। আচ্ছা তুই যা, আমি আসছি। রূপার সাথে রিয়া গিয়ে হালকা খেয়ে রুমে চলে আসলো। ছোট একটা ডায়েরির ভেতর থেকে ওর আম্মু ছবি বের করে। বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট্ট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে আম্মু। আম্মু, তুমি তো নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখে আছো, কিন্তু আম্মু তোমার আর 2টা সন্তান কেমন আছে তা তো জানো না। হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো, আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। রিয়া কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল।
রূপা রিয়ার কথা শুনে বলল, আপু, আম্মু নতুন সংসার মানে? রিয়া রূপার কথা শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভিতরে লুকিয়ে লক করে রেখে চোখ মুছে বলল, কই আম্মুর সংসার? আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনতেছিলি? আরে, আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনবো? তুমি না বললে তেল দিয়ে দিবে, তাই তেল নিয়ে আসলাম। এসে শুনি তুমি কান্না করে এসব বলছো। আরে দূর, তুই কি থেকে কি শুনেছিস? এখানে আয়, তোকে তেল দিয়ে দিই। রূপা কিছু বুঝলো না। রূপা আর কিছু জিজ্ঞাসা না করে রিয়ার কাছে গিয়ে বসলো। রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর দুই বোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল। রাস্তা দিয়ে লোকজন আসছিল। তখনই একটা গাড়ি রিয়া আর রূপার সামনে থামলো। রূপা রেগে গিয়ে বলল, ওই কানা নাকি? আরেকটু হলে আপু লেগে যেত। গাড়ি থামানোর আর জায়গা পাও না, চত্ব সব। রূপার কথা শেষ হলে আদিত্য বের হয়। রূপা আদিত্যর দিকে ঝগড়া করতে যাবে, সাথে সাথে রিয়া রূপাকে ধরে বলল, রূপা, বেয়াদবি করতে নিষেধ করেছি, আবার বড়দের সাথে বেয়াদবি করছিস। আপু আমাকে ছাড়ো, বেয়াদবি করবো না মানে? আরেকটু হলে তোমার উপরে গাড়ি তুলে দিত। রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিল। আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল, ওরে বাবারে, পিচ্চিটা তো দেখি খুব রাগী, এত সুন্দর করে রাগ করতে পারে, বাহ। তা পিচ্চি, তোমার নাম কি? স্টুপিড ছেলে, এত বড় সাহস আমার গায়ে হাত দেন! আপনার হাত আমি ভেঙে ফেলবো। রূপা কথাটা বলে আদিত্যর পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত মারতে যাবে, সাথে সাথে রিয়া ওকে ধরে বলল, এই বোন, মাথা ঠান্ডা কর, এইসব কি করছিস? আরে তোকে উনি বাজে ইঙ্গিত করে ধরে নাই? আদিত্য রাস্তায় পড়ে যাওয়াতে আদিত্যর হাত কিছুটা ছড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য হাত এগিয়ে দিলে রিয়া রূপাকে সরিয়ে দিয়ে আদিত্যর হাত ধরে তুলে বলল, ক্ষমা করে দিবেন, আসলে ও ছোটবেলা থেকে একটু রাগী বেশি। আরে না না, আমি কিছু মনে করিনি। যাক, তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনের না, নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে। ও মা, আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। রিয়া সাথে সাথে ওর ওড়না ছিঁড়ে আদিত্যর ছড়ে যাওয়া জায়গায় বেঁধে দিল। রূপা অবাক হয়ে বলল, আপু, তুমি এই বদমাস ছেলেকে কেন নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিলে? চুপ, সব সময় বেশি বেশি। কতখানি ছিঁড়ে গেছে, খেয়াল আছে তো? তোমাকে উনি মারতে নিয়েছিল, তুমি তার হয়ে আমাকে বকা দিলে। তোমার সাথে কথাই নেই। রূপা চলে গেল। আদিত্য রূপাকে বলল, আর ওই পিচ্চি, দাঁড়াও, রাগ করো কেন? আর আপনি ওকে বকা দিলেন কেন? হ্যাঁ, ওর রাগ তো আমার ভালোই লাগছিল। ওর কথা ছাড়েন, আপনি এখানে কি করেন? আপনি আগে বলেন, রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন? আর আমি আপনাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আমাকে কেন আপনি খুঁজছেন? এমনি। আচ্ছা, আপনি আমার বাসায় কি করছিলেন? আর আমার বাসায় কাজের লোক হিসেবে গেছেন মানে বুঝলাম না। আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন? আজব তো, আমি কিভাবে জানবো আপনি ওই বাসার ছেলে? আমাকে রহিমা আন্টি চাকরিটা নিয়ে দিয়েছে, আর আজ দেখি আপনিও এই বাড়ির ছেলে। আমাদের ভাগ্যক্রমে খালি দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? না, এমনি আপনার বাসায় যেতে চাইলাম, যদি কখনো দরকার হয় তাই আর কি। কোনো দরকার পড়বে না, আমি চাকরিটা ছেড়ে দিব। কি? কেন? আমার বাড়ি এই জন্য এমনটা করবেন নাকি? না, এমনি ছেড়ে দিব। দেখেন, দাদিমা আপনাকে অনেক ভালোবাসে, তাই প্লিজ এমন করবেন না। হ্যাঁ, ফুপির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাই এমনটা করবেন না প্লিজ। দেখেন, আমার ফুপির মাথা সবসময় গরম হয়ে থাকে, ওনার উপর রাগ করে দাদিমাকে কষ্ট দেবেন না। ওনার উপরে আমার কোনো রাগ নেই, আমি কেন ওনার উপর রাগ করব? তাহলে চাকরিটা ছাড়বেন না, ওকে? ও, আপনার বন্ধু চলে গেছে। আপনার বোনের রাগটা দেখি আমার ফুপির মতো, রাগ করলে নাক ফুপিয়ে কথা বলে। আদিত্যর কথা শুনে রিয়া চমকে গেল। রিয়া আদিত্যর কথা এড়িয়ে বলল, আচ্ছা থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আমিও যাব। না। কেন? আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি। আব্বু বকা দিবেন? আরে বকা দিবে কেন? বলবেন যে আমি আপনার ফ্রেন্ড। আব্বু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নেই। যাই হোক, থাকেন।
রিয়া চলে যেতে লাগলো। আদিত্য কিছু বলল না, গাড়িতে উঠে চলে গেল। রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো। রহিমা খালা রিয়ার কাছে এসে বলল, কি রে, দুই বোনের কি হয়েছে? তেমন কিছু না। ও খালা, তোমার সাথে কথা ছিল। কি কথা বল। আমি চাকরিটা করতে চাই না, আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দিবে? কেন? ওই চাকরি করতে কি সমস্যা? তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে, আর বাসার সব মানুষ অনেক ভালো রে। শুধু ম্যামের মেয়ে দুইটা একটু বদ মেজাজি। শুধু ম্যামের উপর রাগ করে এসব বলছিস নাকি? না, আমি এখানে কাজ করতে চাই না। আমার এখানে কাজ করতে ভালো লাগছে না। এখন কোনো কাজ হাতে নাই, এখানে কাজ করতে হবে রে। যখন কাজ পাবো তখন তোকে জানাবো, এখন এখানে কাজ কর। রিয়া কিছু বলার আগে রিয়ার ফোনে কল আসলো। রিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। রিয়া, তুমি কি বাসায় আসতে পারবে? ম্যাম এখন? সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে। তোমার রান্না সবাই খেতে চায়। কি যে করব। ও আচ্ছা, আমি আসছি। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব। সমস্যা নেই ম্যাম, ধন্যবাদ দিতে হবে না। আপনারা আমার রান্না পছন্দ করেছেন, এটাই আমার কাছে সৌভাগ্য। রিয়া ফোনটা রেখে রূপা আর রহিমা খালার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকতে আদিত্য বলল, আরে আপনি এখানে? জি। ওকে আপনি বলার কি আছে? তুমি তুই করে বলতে তো পারিস। এত সম্মান দিয়ে কথা বলার মতো কি আছে? রিয়া, এসেছো? জি ম্যাম। এই মেয়ে, শোনো, আমাদের জন্য চা করে নিয়ে আসো তো। জি, আনছি। রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। আদিত্য মুখ দিয়ে বলল, বাহ, চাটা অনেক সুন্দর বানাও তো। তোমার থেকে সব কিছু অনেক সুন্দর। হ্যাঁ, ওকে। ও শোনো, তোমার হাতে বেগুন ভর্তাটা অনেক মজা লেগেছিল। আজকে একটু বেগুন ভর্তা করো তো। আর হ্যাঁ, আলু ভাজিটাও করো। কি? ওই তো বেগুন ভর্তা কবে খাইলে দাদু ভাই? ওই তো কখনো বেগুন ভর্তা বানায় নাই। তা আরে দূর, তোমরা ভুল বুঝছো। যার হাতে সব রান্না মজা, তার হাতে এইগুলো নিশ্চয়ই মজা লাগবে, তাই বললাম। ও আচ্ছা। আদিত্যর কথাগুলো কারো বিশ্বাস হলো না, তাও কেউ কথাগুলো আর তুলল না। রিয়া রান্নাঘরে চলে গেল। রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না করে সবকিছু টেবিলে গুছিয়ে দিতে, খাবার বেড়ে দিতে গেলে আদিত্যর আম্মু বলল, তুমি আদিত্যর রুমটা গুছিয়ে দিয়ে আসো, আমরা খাবার বেড়ে নিতে পারবো। ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না। আমি খাবার খেয়ে নিই, তারপর আমি নিয়ে যাচ্ছি। আদিত্যর কথা শুনে সবাই আদিত্যর দিকে তাকাতে আদিত্য বলল, কি ব্যাপার, সবাই তাকিয়ে আছো কেন? আরে রুমে কি কি গোছাতে হবে সেটা তো দেখাতে হবে নাকি? এমনি ওই রুমে গিয়ে কি করবে ও? আচ্ছা, তুমি নিয়ে যাও, খাওয়ার সময় কথা বলো না। আদিত্য খাবার শেষ করে রিয়াকে নিয়ে চলে যায়। রিয়া রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। এইসব কি বলেন? দেখেন কি গোছাতে হবে, ওটা দেখিয়ে দেন। আমাকে গুছিয়ে দিলে হবে, আর কিছু গোছাতে হবে না। আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া আদিত্যর থেকে ছাড়ানোর চেষ্টা করেও পারল না। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে বলল, তুমি কি চাও আমি অন্য নারীর সাথে এইসব করি? তাছাড়া তুমি তো আমার বিয়ে করা বউ, তোমার সাথে আমার ডিভোর্সও হয় নাই, তাই তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছেন, তাহলে এখনো কেন এইসব করছেন? বলেছিলাম, কিন্তু আমি তো আপনাকে ডিভোর্স দেই নাই, তাই না? ছাড়েন, কেউ এসে গেলে সমস্যা হবে। হাসুকা, আমি আমার স্ত্রীকে আদর করছি, অন্য কেউ না যে ভয় পেতে হবে। একজন পতিতা মেয়েকে স্ত্রী দাবি করছেন? আপনি তো অনেক মহান ব্যক্তি দেখছি। চুপ করেন তো, আমাকে আমার কাজ করতে দেন। রিয়া আর বাধা দিল না, কারণ এইটা আদিত্যর অধিকার। রিয়া সবকিছু সহ্য করতে লাগলো। আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের ওপর শুয়ে পড়ে। আদিত্যর ফোনে কল আসছে। আদিত্য বিরক্ত নিয়ে ফোনটা দেখে চমকে গেল। আদিত্যর সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলল, উফ,
তুমি ড্রেস ঠিক করে চলে যাও। রিয়া উঠে ওর ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে গল্প করছে। রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল, রিয়া, কাজ শেষ হয়েছে তোমার? জি মানে? আচ্ছা রিয়া, তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করবে? আমার হবু নাত বউ আসবে তো। আচ্ছা। রিয়া চলে যেতে নিল। তখনই রুমা বলল, আম্মা, এই মেয়েটাকে কাছ থেকে সরিয়ে দিও তো। এই মেয়েটার দিকে না আদিত্য কেমন ভাবে যেন তাকায়, আর মেয়েটাকে দেখে মনেও হয় না কাজের মেয়ে। আসলে এই দাদিমা, মেয়েটাকে দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেক সুন্দর মেয়েটা, কেউ বলবেও না উনি এই বাড়ির কাজের মেয়ে। একদম ঠিক বলেছিস। আমি ওকে কাজের মেয়ে ভাবি না। মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। লক্ষ্মীমন্ত্র একটা মেয়ে, কতটা সরল, যা বলি তাই করে। এত ভালো মেয়ে একটাও পাবো না। ওকে কাজ থেকে ছাড়ানো যাবে না। আবার দেখো আমাদের বাড়ির ছেলের মাথা না খায়। রিয়ার ওর আম্মুর মুখ থেকে এমন কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু ও সব কথা হজম করে নিল। রিয়া গেস্ট রুম গিয়ে পরিষ্কার করতে লাগলো। কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল। পাশে একটা রুমে থাকার জায়গা করে দিয়েছে। সালেহা চৌধুরী ডাক দিলে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায়। কি ব্যাপার মেয়ে, তুমি রাত করে গোসল করছো কেন? আমার ধুলোতে অ্যালার্জি আছে তাই আর কি। ম্যাম, আপনি ডাকছিলেন আমাকে? রিয়া, আমি ঘুমাতে যাব। আমার পাগুলো অনেক ব্যথা করছে। একটু পাগুলো মালিশ করে দিবে? আচ্ছা চলেন, আমি করে দিচ্ছি। রিয়া সালেহা চৌধুরীকে নিয়ে যেতে লাগলো। রাফি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, ইস, মেয়েটাকে যদি কাছে পেতাম। কত হট মেয়েটা, দেখে মনে হয় ডানা কাটা পরি। চুলগুলো মজার নিচে চলে এসেছে, পিছন থেকে অসম্ভব সুন্দর লাগছে। এই মেয়েটাকে তো কাছে পেতে হয়। রাফি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেল। রিয়া সালেহা চৌধুরীকে শুইয়ে দিয়ে পা টিপে দিতে লাগলো। সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে ও রুমে যেতে নিবে, তখনই রুমা বলল, এই মেয়ে, আমার মাথাটা একটু টিপে দেবে? আপনি রুমে যান, আমি আসছি। রিয়া রুমার রুমে চলে যায়। রুমা চোখ বন্ধ করে আধশোয়া ভাবে থাকলো। রিয়া সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ওর আম্মুর দিকে এক পলকে তাকিয়ে আছে। রিয়ার খুব ইচ্ছে করছে ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে। রুমা চোখটা খুলে রিয়ার দিকে তাকাতে দেখে রিয়ার চোখে পানি। রুমা কিছুটা অবাক হয়ে বলল, এই মেয়ে, তোমাকে আমি বেশ লক্ষ্য করেছি। তুমি আম্মার দিকে এত তাকিয়ে থাকো কেন? আর সকালে আমাকে ওভাবে জড়িয়ে ধরলে কেন? আর সময় পেলে আমার দিকে তাকিয়ে থাকো কেন? আবার এখন কান্না করছো? আসলে ম্যাম, আপনাকে দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে, তাই আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। কিছু মনে করবেন না। রিয়ার কথা শুনে রুমার বুকের ভেতরটা কিছুটা মোচড় দিয়ে ওঠে। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে? আর আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি। আমি তো ভেবেছি আমার দিকে তাকিয়ে থাকো কারণ তুমি আমার উপর রেগে আছো, তাই। আপনি আমার আম্মুর মতো, আমাকে মারতে বকতে পারেন, সেখানে আমি মেয়ে হয়ে আপনার সাথে রাগ দেখাবো? এটা কেমন কথা? আপনার উপরে আমার কোনো রাগ নেই। আচ্ছা, আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে। রুমা আর কিছু বলল না। রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এইদিকে রুমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আর রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায়। সকালে রুমার ঘুম ভাঙলে দেখে রিয়া ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রুমা নিজের অজান্তে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়ার ঘুমটা সাথে সাথে ভেঙে গেল। দুঃখিত ম্যাম, রাগ করবেন না। আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে? রিয়া কিছু বলল না, মাথা নিচু করে নিল। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, যাও, রাতে তো ঘুমোতে পারোনি, ঘুমোতে যাও। সারা রাত আমার জন্য এত কষ্ট করেছো, তার জন্য ধন্যবাদ। সব কিছুতে ধন্যবাদ দিতে হয় না। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। যাই হোক, নামাজ পড়বেন না? হ্যাঁ,
রিয়া উঠে চলে গেল। রিয়া রুমে গিয়ে নামাজ পড়ে নিল। তারপর নামাজ থেকে উঠে আদিত্য রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো। আদিত্য ঘুম ঘুম চোখে রুমের দরজা খুলে বলল, কি ব্যাপার, এত সকালে ডাকছেন কেন? নামাজ পড়বেন না নাকি? সারা রাত ঘুমাননি, এখন নামাজ পড়তে যান। কি ব্যাপার, এত গরম কেন? কই গরম হইলাম, নামাজ পড়ে তারপর ঘুমান। না, ঘুমাতে দেন তো। না, নামাজ পড়বেন তারপর ঘুমাবেন। তাড়াতাড়ি যান মসজিদে। যাচ্ছি বাবা, যাচ্ছি। এ তো বৌগিরি দেখানো শুরু করে দিয়েছে। চুপ, বাঁচতে বলেন, কেউ শুনে ফেলবে। আচ্ছা, একটু কাছে আসেন না, আদর দেই। রিয়ার হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে কিস করতে লাগলো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, উফ, আপনার এত দুষ্টুমি কেন? যান নামাজ পড়তে, অনেক কিস করেছেন, এখন যান। আমার কাজ আছে, সবাইকে চা দিতে হবে। ওকে, যান। নামাজ পড়ে এসে যেন আমি আপনাকে আমার রুমে দেখি। কিভাবে আসবো? এত আসলে সন্দেহ করবে সবাই। কেন, চা দেওয়ার নাম করে আসবেন? ওকে, আসবো, এখন যান। রিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তারপর নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে দিতে আসলো। রাফিকে চা দিতে রাফি রিয়ার হাতটা চেপে ধরলো। রিয়া হাত ছাড়াতে গেলে রাফি আরো শক্ত করে রিয়ার হাত ধরে বলল, স্যার কি করছেন? আমার হাত ছাড়েন। তুমি এত হট কেন গো? তোমাকে দেখলে খালি আদর করতে ইচ্ছা করে। ছি, কি বলছেন? আমার হাত ছাড়েন, না হলে আমি চিৎকার করব। সাথে সাথে রাফি হাত ছেড়ে দেয়। রিয়া রুম থেকে বের হয়। রুমা রুমের সামনে দিয়ে যেতে দেখে রুমা কিছু একটা খুঁজছে। রিয়া গিয়ে বলল, কি খুঁজেন? আমি বের করে দিতে কি সাহায্য করব? আমার ফোনটা যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। আপনার ফোনটা তো বালিশের নিচে, ওই যে। রিয়া ফোনটা বের করে দিতে রুমা হেসে বলল, বয়স হচ্ছে, ভুলে যাচ্ছি সব। আচ্ছা, আপনি তাহলে থাকেন, আমি যাই, কিছু লাগলে আমাকে ডাক দিয়েন। রিয়া রুমার রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসে দেখে একটা মেয়ে এসেছে। রিয়ার বুঝতে বাকি রইল না এটা সালেহা চৌধুরীর হবুনাথ বউ। সালেহা চৌধুরী রিয়াকে বলল, রিয়া, তুমি তুলির লাগেজগুলো নিয়ে যাও তো রুমে। জি ম্যাম। এইটা কে দিদিমা? আমি এই বাড়ির কাজের লোক, আপনি আমার সাথে আসেন। দেখে তো মনে হয় না। আচ্ছা, আমাকে নিয়ে চলো। রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো। তুলিকে সবকিছু বুঝিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসলে আদিত্য বলল, রিয়া, আমার ঘরে চা নিয়ে আসেন তো। আপনি যান, আমি আসছি। আদিত্য চলে গেল। রিয়া চা বানিয়ে আদিত্য রুমে চলে গেল। রিয়া আদিত্য রুমে যেতে আদিত্য রিয়ার পিছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ওই মেয়েটাকে? কোন মেয়ে? যে মেয়েটা আসলো। ও, ওইটা? ওটা আমার হবু স্ত্রী, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। রিয়ার সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিতে আদিত্যর দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনি আর আমার কাছে আসবেন না, দয়া করে প্লিজ। আমি চাই না আপনি আপনার হবু বউ বাদে অন্য কারোর সাথে এতটা গভীর হন। আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত। আপনি আমার বউ আর ও আমার হবু বউ, ওর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য। আর আমি তো কোনো অন্যায় করছি না, আমি আমার বউকে ধরেছি, তার সাথে রোমান্স করছি। আমাকে ডিভোর্স দিয়ে দিন, আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন। আমি আপনার চাহিদা মেটানোর মেশিন মাত্র, আমি আপনার স্ত্রী কোনোদিনও হতে পারবো না। আমি এটা জানি, আপনার সাথে আমার যায় না। আমি আপনার থেকে স্ত্রীর অধিকারও চাই না, শুধু একটা জিনিস চাই, আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনি আপনার হবু বউকে ঠকাবেন না, এক নারীতে আসক্ত থাকার চেষ্টা করেন। রিয়া কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে গেল। আদিত্য কিছু না বুঝে হাঁ করে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। 10টা বাজলে সালেহা চৌধুরী বলল, রিয়া, আদিত্য দাদু ভাইকে ডাক দিয়ে নিয়ে আসো তো, ও আর কত ঘুমাবে? তুলি ম্যাম তো গেছে, উনি ডেকে নিয়ে আসবে। ও আচ্ছা। রিয়া পিছনের দিকে তাকাতে দেখতে পেল তুলি আদিত্যর হাত বাহুতে জড়িয়ে ধরে নিচে নেমে আসছে।
রিয়া নিজের অজান্তে বুকের ভিতরে ব্যথা অনুভব করতে পারল। দুইজন রিয়ার সামনে চেয়ার টেনে বসলো। আদিত্যকে তুলি বলল, জান, আমাকে খাইয়ে দাও না। আমার ইচ্ছে আমার জামাই আমাকে প্রতিদিন খাইয়ে দেবে। বিয়ের আগে থেকে তুমি আমাকে খাইয়ে দাও। আদিত্য রিয়ার দিকে তাকাতে রিয়া অন্যদিকে ঘুরে তাকায়। সালেহা চৌধুরী আর সবাই মিটমিট করে হাসতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে তুলিকে খাবার দিতে লাগলো। তুলির গলায় ভাত আটকিয়ে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি দিতে গেলে সম্পূর্ণ পানি তুলির পায়ের উপরে পড়ে। তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে থাপ্পড় মেরে বলল, হাউ ডেয়ার ইউ পুট ওয়াটার অন মাই বডি। ও সরি, তুই তো মূর্খ, আমার কথা তো বুঝতেও পারছিস না। ক্ষমা করে দেন ম্যাম, আমি বুঝতে পারি নাই। আমার সামনে থেকে যা বলছি, আমার মেজাজটা আরো খারাপ করে দিস না। সালেহা চৌধুরী ইশারা করে রিয়া চলে গেল। রিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো। তুলি থাপ্পড় দিয়েছে তার জন্য নয়, তুলির সাথে আদিত্যকে দেখে রিয়ার বিষয়টা একদম মেনে নিতে পারছে না। রিয়া নিজেকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর রিয়া নিজেকে স্বাভাবিক করলো। রিয়া ড্রয়িং রুমে যেতে দেখে তুলির সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছে। বাহ, ভাবি আপনি দেখিয়ে বিয়ে পাগলি হয়ে গেছেন। ভাইয়াকে ছাড়া বুঝি থাকতে ইচ্ছা করছে না। রাফি চুপ, ফাজিল ছেলে। ওরে দেবরজি, আমরা বিয়ে করলে পরে তুমিও তো বিয়ে করতে পারবে। বাহ, তাহলে তো ভালোই হবে। এইসব বাচ্চাদের লজ্জা শরম বলে কোনো কথা আছে? ওরা হয়তো ভুলে গেছে বড়দের সামনে এইসব বলতে লজ্জা করে না। থাম, ওই সময়টা আমাদেরও এসেছিল। লজ্জা শরম পেয়ে কী হবে? ওরা যে নিজেদের কথা নিজের মুখে বলতে পারে এটাই অনেক। আচ্ছা, তাহলে এক সপ্তাহ পর থেকে বিয়ে সব আয়োজন শুরু করে ফেলবো। ধন্যবাদ দিদিমা আমাদের ব্যাপারটা বোঝার জন্য। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আদিত্যর দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে রহিমা খালা বলল, রিয়া, রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই হসপিটালে চল। রিয়া কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। রহিমা খালাকে ধরে বলল, কি? রূপা অ্যাক্সিডেন্ট হয়েছে? মানে খালা, ও কোন হসপিটালে? রহিমা খালা হসপিটালের নাম বললে রিয়া সালেহা চৌধুরীর থেকে ছুটি নিয়ে যেতে লাগলো। রিয়া, আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করছি। আর আরে, তোমাকে কেন যেতে হবে? ওই একাই যেতে পারবে, তুমি যেও না তো। আদিত্যর হাত ধরলে আদিত্য তুলির হাত সরিয়ে দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেল। রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাইভিং করতে লাগলো। আদিত্য আর রিয়া হসপিটালে পৌঁছে গেল। রিয়া রূপার কেবিনের সামনে গিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু, রূপার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ও এখন কেমন আছে? ওই স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক এসে রূপাকে ধাক্কা মেরে দেয়। আব্বু, আমি রূপার সাথে দেখা করব। ডাক্তার ভিতরে আসছে। রূপাকে কিছুক্ষণ আগে রক্ত দিয়েছি, জানি না ওর এখন কি অবস্থা। ডাক্তার বের হলে জানতে পারবো। আজ রূপা স্কুলেই যেতে চাইছিল না, কেন যে আমি জোর করে ওকে পাঠালাম। এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। যদি ওকে না পাঠাতাম তাহলে আজ এমন হতো না। আঙ্কেল, কান্না করবেন না, রূপার কিচ্ছু হবে না। ওই তো ডাক্তার বের হয়েছে। রিয়া আর আদিত্য দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যা বললেন রূপার অবস্থা তেমন ভালো না, আল্লাহ ভরসা। রিয়া কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়া কেবিনের ভিতরে গিয়ে দেখে রূপা শুয়ে আছে। রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো। রিয়া বলল, বোন, তোর কিছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না, তোর বোন তোকে কিছু হতে দিবে না। আপু, আমি মনে হয় না আর বাঁচবো। আমি বাঁচবো না। আপু, তুমি আর আপু আমাকে ঠকালে কেন এভাবে? কি বলছিস বোন? আমরা তোকে কিভাবে ঠকালাম? বোন প্লিজ, তুই শান্ত হ, তোর কিছু হবে না, তুই উত্তেজিত হোস না বোন। রূপা কিছু বলতে যাবে তখনই ডাক্তার রিয়া আর আদিত্যকে বের করে দিল। রূপার মাথায় চাপ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা আছে।
তাই রূপার সাথে বেশি কথা বলতে নিষেধ করে দিল। আর ইমোশনাল করা যাবে না। আদিত্য রিয়াকে নিয়ে বাইরে চলে আসলো। আব্বু, রূপা এইসব কি বলছে? আমরা ওকে কিভাবে ঠকালাম? ও আমার কথা শুনে ফেলেছে, যার কারণে ও খুব উত্তেজিত হয়ে গেছিল। তোর সাথে দেখা করার জন্য আমি ওর পাগলামি দেখে বকা দিয়েছিলাম, জোর করে স্কুলে পাঠিয়ে দিই। আর দেখ ওর কি অবস্থা হলো। আমি কেন যে ওকে জোর করে পাঠাতে গেলাম। আব্বু, তুমি কান্না করো না, ও সুস্থ হয়ে নিক। আমি ওকে সব বুঝিয়ে বলবো। আমিও চাই না এই মিথ্যে নিয়ে বেঁচে থাকতে। আমার বোন অনেক বুদ্ধিমান, ওর ধৈর্যশীল একটা মেয়ে, ওকে বোঝালে ঠিক বুঝবে। আমি কি করব যে আমি কিছু বুঝে উঠতে পারছি না। নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি। আমার মতন বাবা বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আদিত্য ওদের কোনো কথা বুঝতে না পেরে নীরব দর্শকের মতো দেখে গেল। হঠাৎ করে রিয়ার আব্বু বলল, এই ছেলেটাকে? আব্বু, উনি রুমা ম্যামের বড় ভাস্তা, মানে? রাজীব সাহেবের বড় ছেলে। কত বড় হয়ে গেছো? আমাকে কি আঙ্কেল চেনেন? না মানে আপনাদের চিনবে কিভাবে? আপনাদের ব্যাপারে বলেছিলাম তাই আর কি। আচ্ছা, আপনি বাসায় চলে যান। না, আমি এখানে থাকি, কোনো সমস্যা নাই। রিয়া, তোরা যা, আমি এখানে আসছি। আচ্ছা আব্বু, যাচ্ছি। আদিত্যর ফোনে তুলি অনেকবার কল দিতে লাগলো। আদিত্য আর কিছু না বলে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। রিয়া আদিত্যকে নিয়ে চলে আসার কারণ, ওইখানে থাকলে আদিত্য বুঝে ফেলতো রিয়ার সাথে ওদের কোনো সম্পর্ক আছে। রিয়া বাসার ভিতরে গেলে সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়া বলল, জানি না কি হবে, এখন সব আল্লাহর ভরসা। তুমি তোমার বোনের কাছে থাকা বাদ দিয়ে এখানে চলে আসলে কেন? ওইখানে আব্বু আছে, সমস্যা নাই। রিয়া কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুর কল দিয়ে বলল, আব্বু, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি যেখানে কাজ করি সেটাই আম্মুর বাপের বাড়িতে কাজ করি। আমি আম্মুর আশেপাশে থাকার চেষ্টা করি। কি, তুই ওই বাড়িতে কাজ করস মানে? হ্যাঁ আব্বু, আমি ওই বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করি। হায় রে কপাল রে, নিজের নানির বাড়িতে তুই কাজের ভুয়া! ইস, এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল। রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো। রূপার জ্ঞান ফিরছে না। রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হতে লাগলো। আর এইদিকে আদিত্যর বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। রিয়া আনমনে কাজ করছিল। রিয়া চা বানিয়ে রাফির রুমে গেলে রাফি রিয়ার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। রিয়া রাফিকে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? এত যখন শারীরিক চাহিদা, তো আব্বু আম্মুকে বলে বিয়ে করে নে। তোর এত বড় সাহস, আমার গালে থাপ্পড় দেস? তোকে তো আমি। রাফি কথাটা বলে রিয়াকে টান দিয়ে খাটের ওপরে ফেলে দিয়ে রিয়ার উপরে উঠে যে রিয়ার ওড়নার টান দিয়ে ফেলে দিতে যাবে, তখন ওই আদিত্য রাফি রুমে এসে এই অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্য ওড়নাটা তুলে রিয়াকে দিয়ে রাফিকে মারতে মারতে বলল, ছি, তুই এত নিচে নেমে গেছিস? হ্যাঁ, রিয়ার গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পাস তুই? আমি তোর হাত ভেঙে ফেলবো। রাফির হাত ভাঙতে যাবে তখনই তুলি এসে ধরে ফেলে। ওই মেয়ের জন্য তুমি নিজের ভাইকে কেন মারছো? ওই মেয়েটার নজর খারাপ, আমি দেখেছি। মেয়েটা সব সময় রাফির ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে। ভাবি, আপনি বলেন, ভাইয়া আমাকে এই মেয়েটার জন্য মারছে। এই মেয়েটা আমার সাথে জোর জবরদস্তি করছিল, আর ভাইয়া আমাকে ভুল বুঝে আমাকে মারছে। এই একদম চুপ। রিয়ার নামে আর একটা বাজে কথা বলবি না তুই। আমি জানি রিয়া কেমন। তোর মুখ থেকে ওর সম্পর্কে আমার জানতে হবে না। আর শোন, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোকে যেন রিয়ার আশেপাশেও না দেখি। আদিত্য রাফিকে ছেড়ে দিয়ে রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল।
তুলি আর রাফি অনেকটা রেগে গেল। ভাবি, একটা জিনিস খেয়াল করছেন? ভাইয়া এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না? আমার কেন জানি মনে হয় ওরা একে অপরকে অনেক আগে থেকে চেনে, ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। একদম, আমিও খেয়াল করেছি। আমারও মনে হয় কোনো না কোনো কানেকশন ওদের মাঝে আছে। যাই হোক, শোনো, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতেই হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি ভেবে তোমাকে জানাবো কিভাবে ওকে সরানো যায়। ওকে। দুইজন রিয়াকে ছাড়ানোর বুদ্ধি বের করতে থাকে। আর এদিকে আদিত্য রাগী লুক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রাফি রাফি আপনাকে কবে থেকে ডিস্টার্ব করে? যেদিন থেকে আমাকে দেখেছে সেই দিন থেকে আমার পিছু নিয়েছে। তা আমাকে এই কথা আগে বলেননি কেন? আর একটু হলে কি হতো? বলে কি হবে, আমি তো একটা পতিতা, আমার সাথে আর ভালো কি আশা করা যায়? রিয়ার কথা শুনে আদিত্য রাগ উঠে গেল। রিয়াকে মারতে গিয়েও মারল না। আদিত্য বলল, ওই হাই, আমার সামনে থেকে যান, এক্ষুনি চলে যান এখান থেকে, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিয়া আদিত্য রুম থেকে বের হয়ে আসলো। রিয়া নিজের চোখ মুছে নিয়ে চলে গেল। রিয়া, তাড়াতাড়ি কাজ কর, অনেক কাজ বাকি আছে, মেহমান আসা শুরু হয়ে গেছে, আর তোকে খুঁজে পাওয়া যায় না। রিয়া রহিমা খালার কোনো কথা না শুনে কাজ করতে লাগলো। আদিত্য আর তুলির বিয়ের জন্য সব আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। 3 দিন পর তুলি আর আদিত্যর বিয়ে। রিয়া যত কথাগুলো ভাবছে তত বুকটা ফেটে যাবে এমন অনুভব করতে লাগলো। রিয়া কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে হসপিটালে গিয়ে আবার চলে আসলো। রূপা আগের দিন থেকেও বেশি খারাপ অবস্থায় চলে যাচ্ছে। রিয়া একদিকে আদিত্যর বিয়ের টেনশনে আর অন্যদিকে ছোট বোনের এই অবস্থা। রিয়া যেন বুঝতে পারছে না কি করবে। রিয়া বিয়ের কাজ করতে লাগলো। হঠাৎ করে রিয়ার আব্বুর কল আসলে রিয়া কলটা রিসিভ করলো। রিয়া, তুই কোথায়? এখনই হসপিটালে চলে আয়, রূপার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি চলে আয়, রূপা ছটফট করছে খুব। রিয়া কথা শুনে দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া হসপিটালে গিয়ে রূপার ক্যাবিনে ঢুকে রূপার কাছে এগিয়ে যায়। রূপার সাথে কথা বলতে লাগলো। রূপার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রূপা অনেক কষ্টে বলে উঠল, আপুরে, আমি মনে হয় না আর বাঁচবো না আমি। আপু, আমার শেষ ইচ্ছেটা পূরণ করবে? আপু, আমি না মরে যাওয়ার আগে আমার আম্মুকে এক নজর দেখতে চাই। আমি তো সেই ছোটবেলা থেকে আম্মুর আদর পাইনি, তাকে কেমন দেখতে আমি তাও জানি না। আপু প্লিজ, আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দাও। রূপা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রিয়া চিৎকার করে ডাক্তার ডাকতে লাগলো। ডাক্তার এসে রূপাকে দেখতে লাগলো। ডাক্তার বলল রূপা ওর মাকে দেখতে চায়, যেভাবে হোক ওর মাকে যেন নিয়ে আসে। রিয়া উপায় না পেয়ে বাহিরে চলে আসে। রিয়ার আব্বু বলল, রিয়া, আমি তোর আম্মুর সাথে দেখা করতে চাই। না আব্বু, আম্মু অনেক ভালো আছে, আমি তাকে নিয়ে আসব, কিন্তু তোমাকে যেতে হবে না। আমাদের জন্য তার সুখের সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। রিয়া আর এক মুহূর্ত দেরি না করে একটা রিকশা নিয়ে আদিত্যর বাসায় চলে গেল। বাসায় গেলে রাফি রিয়াকে দেখিয়ে বলল, দাদিমা, তোমার আদরের রিয়া এসে গেছে। রিয়া কিছু বুঝে ওঠার আগে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল সালেহা চৌধুরী। রিয়া গালে হাত দিয়ে বলল, ম্যাম, আমি কি করেছি আমি জানি না, আমাকে কেন মারছেন আমি সেটাও জানি না। ম্যাম, আমি ভুল করে থাকলে আমাকে পরে মারেন। আমাকে প্লিজ বলবেন আপনার ছোট মেয়ের কোথায়? চুপ, এত নাটক করবি না তুই। গতকাল রাতে আমার সাথে কি কি করছোস সব কিছু আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। মানে বুঝোস না? আর ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝে আমাকে মারলে। এই পিকগুলো নিজেই দেখলে তো এখন কি বলবে? প্রায় সময় আমাকে রিয়া এমন বাজে ইঙ্গিত দিত। প্রতিদিন চা দেওয়ার নামে আমার রুমে এসেছে, আমার সাথে এমন করতো। আর আমি ছেলে মানুষ কতদিন নিজেকে ধরে রাখবো? রাফি সবাইকে উদ্দেশ্য করে কিছু ছবি দেখালো, যেখানে একদম বোঝা যাচ্ছে রিয়া রাফির সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। রিয়ার ছবিগুলো দেখে মাথা ঘুরে যাবে এমন অবস্থা। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করেন, আমি এমনটা কোনোদিনই করি নাই, আমি এমনটা করতে পারিও না। আমি রাফিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আদিত্য কিছু বলল না,
তুলি রিয়ার চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, মিথ্যাবাদী, একদম মিথ্যা কথা বলবি না। বামন হয়ে চাঁদে হাত দিতে চাস? ছি, আমি ভাবতে পারছি না তুমি এমনটা করবে। তোমাকে আমি বিশ্বাস করতাম, আর তুমি কি না! ছি! আম্মু, বিশ্বাস করো, আমি এমন কাজ করি নাই। আম্মু, এই ছবিটা কিভাবে উনি তুলে আমি নিজেও জানি না। আম্মু, আমি ওনাকে চা দিতে গেলে উনি আমার সাথে অসভ্যতামি করে। আমি অনেকবার ওনাকে বুঝানোর চেষ্টা করেছি। রিয়ার মুখ থেকে আম্মু ডাক শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি রিয়ার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, এত বড় সাহস! তুই ফুপিকে আম্মু বলে ডাকিস? তোর কোন সম্পর্কে আম্মু হয়? হ্যাঁ, রিয়া তুলিকে ধাক্কা দিলে তুলি পড়ে যায়। তুলি রেগে ওঠে। তুলি বলল, হাউ ডেয়ার ইউ পুশ মি! রিয়া রেগে তুলিকে বলতে লাগলো, খবরদার, ইফ ইউ পুট ইউর হ্যান্ড অন মি, I will break your hand. I am sorry for your bad behavior. Or do I have one respect? Because I work in this house. রিয়াকে ইংরেজিতে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। রিয়া নিজেকে কন্ট্রোল করে রুমার কাছে গিয়ে বলল, সরি আপনাকে আম্মু বলার জন্য। প্লিজ আমার সাথে আপনি একটু হসপিটালে যাবেন, আপনাকে বড্ড প্রয়োজন। আপনাকে বলছিলাম না আমার আম্মুকে দেখতে আপনার মতো। আমার বোনকে আপনাকে দেখিয়ে বলবো আপনি আমাদের আম্মু। প্লিজ আমার এই রিকোয়েস্ট রাখেন। আমার বোনের অবস্থা বেশি ভালো না। প্লিজ আমার সাথে একবার চলেন, আপনার পা ধরছি আমি। তোমার মতো নোংরা মেয়ের কথা আমি বিশ্বাস করি না। আমি কোথাও যেতে পারবো না, এখান থেকে চলে যাও। তোমাকে যেন আমি আর আমাদের বাড়ির আশেপাশে না দেখি। রিয়া রুমার পায়ে ধরে বলল, দেখেন, আমি খুব খারাপ একটা মানুষ। আমি জানি আমার মতো জঘন্যতম একটা মানুষও নেই। আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। দয়া করে প্লিজ আমার সাথে আপনি চলেন। আমার বোন অবস্থা খুব খারাপ। আম্মু আম্মু করে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ চলেন। খবরদার ফুপি, এই মিথ্যুকের কথা বিশ্বাস করবে না। ওই তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। ফুপি, দাদিমা, ওকে এখনই চাকরি থেকে বের করে দাও, আর এই বাড়ি থেকে বের করে দেও। তাহলে এইসব মেয়েরা ঠিক হবে, জীবনে কখনো যেন বড়লোক ছেলেদের ফাঁসাতে না পারে। রিয়া রাফির কথাগুলো সহ্য হলো না। রিয়া রেগে রাফির কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই ছেলে বলে যা মুখে আসবে তাই আমাকে বলবি, আর আমি সেটাই হজম করে নিব। আমাকে চুপচাপ তোর অন্যায়গুলো সহ্য করতে হবে। আমাকে যদি নরম ভেবে থাকিস তাহলে জীবনের সব থেকে বড় ভুল করছিস। আমার ধৈর্য সীমা অতিক্রম করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। তাই এখনো সময় আছে, ভালো হয়ে যা। মেয়েদের সম্মান করতে শিখ। শোন, তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এত অন্যায় কেন সহ্য করছি জানিস? আমার আশা ছিল তুই ভালো হয়ে যাবি। আমি চাইলে সবাইকে অনেক আগেই সব বলে দিতে পারতাম, কিন্তু কাউকে বলিনি। আমি চাই নাই তুই বাড়ির সবার সামনে ছোট হয়ে যা। আমার সরলতাকে দুর্বলতা হিসেবে নিস না। রিয়ার কথা শুনে রাফি চুপ হয়ে গেল। রিয়া আবারও রুমার কাছে গিয়ে হাত জোড় করতে লাগলো। রুমা রিয়ার কথাগুলো বিশ্বাস হচ্ছে না। রিয়া অসহায় হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। রিয়া ওই বাসা থেকে বের হয়ে আসলো। হসপিটালে গিয়ে ওর আম্মুর সামনে গিয়ে বলল, আব্বু, আমি আম্মুকে আনতে পারি নাই। আব্বু, আম্মু আমার কথা বিশ্বাস করলো না। আব্বু, আমি এখন কি করব বলো না আব্বু। আর কিছু করতে হবে না, রূপা আর এই দুনিয়াতে বেঁচে নাই। ও আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে। রিয়া যেন থমকে গেল। রিয়ার আব্বু কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। রিয়া দৌড়ে গিয়ে রূপাকে দেখতে পায় সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছে। রিয়া রূপার লাশ ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো।
আর এদিকে রহিমা রুমাকে বলল, ম্যাম, রিয়া আপনাকে মিথ্যা বলে নাই। ওর বোন আসলে অনেক অসুস্থ। মেয়েটা বড্ড মা মা করছে, আমি দেখতে গেছিলাম। কি রিয়া সত্যি বলছিল? হ্যাঁ। ওর বোন কোন হসপিটালে? আমাকে নিয়ে যাবে? আমার বুকের ভেতর কেমন যেন একটা অনুভব হচ্ছে, বুকের ভেতরে চাপা কষ্ট অনুভব হচ্ছে। রুমা কিছু বলতে যাবে তখনই রহিমার ফোনে কল আসলো। রিয়ার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে নেয়। রিয়া, কান্না করিস কেন? রূপা ঠিক আছে। খালা রূপা, কি হয়েছে রূপার? খালা রূপা আমাদের ছেড়ে চলে গেছে। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো, আর রহিমার কান থেকে ফোনটা পড়ে গেলে রুমা বলল, কি হয়েছে রহিমা, কান্না করছো কেন? রূপা মারা গেছে। ছোট মেয়েটা এই অকালে চলে গেল, ভাবতে কেমন কষ্ট হচ্ছে। কি? রূপা মারা গেছে? না না, আমি আমি এটা বিশ্বাস করি না। ওইটুকু মেয়ে কিভাবে সবাইকে ছেড়ে চলে যেতে পারে? আদিত্য কথাটা বলে দৌড়ে যেতে নিবে, রুমা বলল, আদিত্য, আমিও যাব তোর সাথে। রুমা আদিত্যর সাথে আর বাকি সবাই ওদের সাথে যেতে লাগলো। রহিমার বাড়িতে গেলে রুমা দেখতে পায় রিয়া লাশের খাটিয়া ধরে চিৎকার করে কান্না করছে। রিয়ার কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। রিয়ার আব্বু এক সাইডে বসে আছে, একদম বরফের মতো জমে আছে। রুমা রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? আরে আপনি চলে যান, আপনাকে আর দরকার নেই। যখন দরকার ছিল তখন তো আসলেন না, এখন কেন আসলেন? আরে আপনাকে দরকার নেই, এখনই এখান থেকে চলে যান। আমার বোনের আর আপনাকে দরকার নেই। আমার বোন চলে গেছে তো, ও শেষ ইচ্ছেটা পূরণ করতে পারিনি। একটু আমার কথা বিশ্বাস করলে কি হতো? রিয়া, আমি বুঝতে পারি নাই যে তুমি সত্যি বলছো। রাফির কথা শুনে এমনিতে অনেক রাগ উঠেছিল, এই জন্য তোমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম তুমি মিথ্যে নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করছি। নাটকের ফলাফল তো দেখতেই পাচ্ছেন। দেখেন রুমা চৌধুরী, আপনার এখান থেকে চলে যান। আপনাকে সত্যি আর দরকার নেই। আপনি আপনার মতো থাকেন, আমরা অনেক ভালো আছি, চলে যান। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আদিত্য রূপার কাছে গিয়ে বলল, রিয়া, তুমি শান্ত হও। রূপা, রূপা ওঠো। এভাবে ঘুমিয়ে আছো কেন রূপা? রূপা ওঠো, রূপা দেখো আমি তোমাকে ধরছি। রূপা, তুমি আমাকে মারবে না? রূপা ওঠো না, এভাবে শুয়ে থেকো না রূপা। রূপা ওঠো। আদিত্য কথাটা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে ধরে বলল, রিয়া প্লিজ শান্ত হও, আমরা সত্যি মানতে পারছি না। রূপা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে, এটা আপনারা না মানলে কি যায় আসে? আমার বোন তো চলে গেছে, যান আপনার ফুপিকে নিয়ে চলে যান। বিশ্বাস করেন, আপনাদের সাথে দেখা না হলে আমার বোনটাকে হারাতে হতো না। আপনারা চলে যান প্লিজ। রিয়ার চিৎকার শুনে রিয়ার আব্বু মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকতে রুমা তার ফ্যামিলিকে দেখতে পায়। রিয়ার আব্বু রিয়ার কাছে আসলে রুমা সালেহা চৌধুরী অবাক হয়ে যায়। রুমা কয়েক পা পিছিয়ে যায়। রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, এই মহিলাকে চলে যেতে বলো। আমার আর ওনাকে সহ্য হচ্ছে না। শুধুমাত্র ওর জন্য আমার ছোট বোনটার শেষ ইচ্ছেটা আমি পূরণ করতে পারি নাই। আমার ছোট বোনটা একটা অপেক্ষা নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। রূপা রিয়া তোমার সন্তান? রুমা রূপার লাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। রূপার মুখ দেখে বুকে জড়িয়ে ধরে বলল, রূপা মাকে ক্ষমা করে দে মা, আমি তোর সাথে শেষ দেখাও করতে পারলাম না। ওই রূপা, উঠে দেখ তোর আম্মু তোর কাছে ফিরে এসেছে। এই রূপা, ওঠ না মা, একবার আমাকে আম্মু বলে ডাক না রে। এই রূপা, এইভাবে চুপ করে থাকিস না, একবার আমাকে মা বলে ডাক না। রূপা, এই রূপা, তোর আম্মু তোদের অনেক খুঁজেছে, তোদের অনেক ভালোবাসে রে তোদের আম্মু। এই রূপা, উঠেন না রে মা, ওঠ।
তোর আম্মুকে একবার আম্মু বলে ডাক না রে মা। রুমা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। সালেহা চৌধুরী রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এইটা দেখে সবাই অবাক হয়ে গেল। রুমা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরে দেখতে পেল ও একটা রুমে শুয়ে আছে। রূপা বলে চিৎকার দিয়ে উঠে বসলো। এই, আপনি এসব নাটক বন্ধ করে এখনই এই বাড়ি থেকে চলে যান। রিয়া, আমি ক্ষমা করে দে। আমি কেন যে তোর কথা বিশ্বাস করলাম না। আজ বিশ্বাস করলে হয়তো রূপার সাথে শেষবারের মতো কথা বলতে পারতাম। রিয়া, তুই কেন আগে বলিসনি? তুই আমার সন্তান, কেন আমাদের থেকে নিজের পরিচয় লুকিয়েছিস? আপনি এই বাসা থেকে চলে যান। আপনাকে আমি কোনো কিছুর উত্তর দিতে চাই না। আপনি কি চলে যাবেন নাকি আমার মরা মুখ দেখবেন কোনটা? রিয়া দাদু ভাই, এভাবে বলো না। দেখো, এখানে তোমারও দোষ আছে। আমাদের আগে কেন বলো নাই তোমার পরিচয়? এভাবে কেন লুকিয়ে রেখেছিল? তুমি জানো আমরা তোমাদের কত খুঁজেছি। কি পরিচয় দিতাম? আপনারা তো ভালোই আছেন। আমাদের কথা আপনাদের মনে যে কত আছে তা তো দেখতে পাচ্ছি। নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে তো উনি ভালোই আছে। সেখানে গিয়ে কেন ওনাকে বলে ওনার সংসার ভাঙতে যাব? তখনই রিয়ার দাদুর বাড়ি থেকে লোকজন এসেছে। রিয়াকে সান্ত্বনা দিয়ে রিয়ার আব্বুকে নিয়ে চলে গেল। রিয়া যেতে না চাইলে জোর করে নিয়ে যায়। রিয়া সারাদিন কান্না করে। রিয়ার আব্বু বলল, রিয়া, কান্না করিস না, আর কান্না করে রূপার আত্মাকে কষ্ট দিস না। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে রূপা অনেক কষ্ট পাবে রে। না আব্বু, আমি আর কান্না করব না। এই দেখো, এই যে আমি চোখ মুছলাম, আর কান্না করব না। কিন্তু আব্বু, আমার এই সব ভালোবাসা যে সহ্য হচ্ছে না। যখন আমার বোনটা বেঁচে ছিল তখন তো কেউ ছিল না আমার পাশে। আজ আমার বোনটা আমাদের ছেড়ে চলে গেছে দূরে, তখনই সবাই আমাদের আপন করে নিল। আমার বোনটা কতটা অপেক্ষা নিয়ে এই দুনিয়া থেকে চলে গেল। আব্বু আম্মুকে এক নজর দেখার জন্য কতটা ছটফট করছিল। আমি পারি নাই ওর শেষ ইচ্ছেটা পূরণ করার। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কষ্ট পাস না, তুই তো চেষ্টা করেছিস। আর রিয়া, তুই তোর আম্মুকে নিয়ে আসলেও রূপার সাথে দেখা হতো না রে। তুই চলে যাওয়ার 10 মিনিট পরে ওই দুনিয়া থেকে বিদায় নেয়। এইটা ভেবে কষ্ট পাস না। এক মেয়েকে তো হারিয়ে ফেললাম, আবার তোকে হারাতে চাই না রে মা। রিয়া কান্না করতে লাগলো। রিয়ার বড় খালামণি রিয়াকে বুঝিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এভাবে অনেকদিন কেটে যায়। রিয়া এখন কারোর সাথে কথা বলে না। সারাদিন একা একা রুমে শুয়ে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। রিয়ার অবস্থা প্রায় খারাপের দিকে চলে যাচ্ছে। রুমা রিয়ার সামনে আসার সাহসও পাচ্ছে না। আর এইদিকে ওই অবস্থার কারণে আদিত্যর বিয়ে পিছিয়ে দেয়। আদিত্য প্রতিদিন রিয়ার সাথে দেখা করতে আসলেই রিয়া আদিত্যর সাথে দেখা করে না। প্রতিদিন আদিত্য ব্যর্থ হয়ে ফিরে যায়। রিয়া এই কয়েক মাসে এইটা জেনে গেছে যে তার মা কাউকে বিয়ে করেনি। আর তার বড় খালামণির রাগের কারণ ছিল তার আব্বু আম্মু পালিয়ে গেছে তার ছোট চাচুর সাথে তাকে বিয়ে দেওয়ার কারণে। সেই কারোর সাথে ভালো করে কথা বলতো না। এইদিকে রিয়ার আব্বু রিয়ার টেনশনে বসে থাকতে দেখে রুমা এসে কাঁধে হাত রাখলো। রুমা, আজ আমি সবই তো ফিরে পেলাম, শুধু আমার ছোট মেয়েটা কাউকে পেল না। আজ তুমি আমার সাথে আছো, আমার ফ্যামিলিও আছে, কিন্তু আমার ওই ছোট মেয়েটাই নাই। রিয়াকে আমি কিভাবে সান্ত্বনা দেব বলো, যেখানে আমি নিজেই এইটা মেনে নিতে পারছি না। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রুমা রিয়ার আব্বু দুইটা হাত ধরে বলল, সব দোষ আমার। আমি আমার সন্তানদের কাছে থাকলে আমার ছোট্ট মেয়েটাকে হারাতে হতো না। আমার মেয়ে দুটো কত কষ্ট পেয়েছে জীবনে। যদি আমি ওদের পাশে থাকতাম তাহলে এত কষ্ট ওদের পেতে হতো না। আমাদের বাড়িতে কাজের বুয়া হয়ে থাকতে হতো না। আর আমাকেও না পাওয়া আক্ষেপও থাকতো না।
ভুলটা তোমার একার না, আমারও আছে। আমিও কেন যে তোমাকে রাগের বশে ডিভোর্স দিয়ে মেয়েদের নিয়ে চলে আসলাম। যদি ধৈর্য ধরে সব কিছু ঠিক করে নিতাম, তাহলে আজ হয়তো এমন কিছুই হতো না। দেখো, অতীত নিয়ে আর ভেবে লাভ নেই। এখন তোমাদেরও একটা সন্তান আছে, যাকে নিয়ে ভাবা শুরু করো। অতীত ভেবে আর সেটা ফিরিয়ে আনতে পারবে না। রিয়াকে কিভাবে আগের মতো স্বাভাবিক করবে সেটা নিয়ে ভাবো। আম্মু, আমি তো ওর সামনে যেতে পারছি না। ওর সামনে গেলেও রেগে যাচ্ছে, আমাকে ওই সহ্যই করতে পারছে না। এই ভয়ে তুই রিয়ার থেকে দূরে থাকছিস? এর কাছে যাওয়ার চেষ্টা কর। দূরে দূরে থেকে আরো দূরত্ব বাড়িয়ে দিস না। হ্যাঁ, এইটা আমার ঠিক কথা বলছে। তুমি তোর আম্মু, ও যতই রেগে থাক না কেন, তোমাকে ও অনেক ভালোবাসে। দেখো, তোমাকে ওই ক্ষমা করে দেবে। তাই তুমি ওর কাছ থেকে দূরে দূরে থেকো না। রুমা কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর রিয়া রুমে চলে গেল। রিয়ার রুমে যেতে রিয়া চিল্লায়ে ওঠে। রিয়ার আব্বু রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু মা, একবার ভেবে দেখেছিস আমি তোদের মা। আমি যত খারাপ হই না কেন, একটা মা কখনো তার সন্তানের ক্ষতি চাইবে না। তোর যেমন কষ্ট হচ্ছে, একবার ভেবে দেখ আমার কতটা কষ্ট হচ্ছে। তাকে আমি 10 মাস 10 দিনেই পেটে রেখেছিলাম। কতটা আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে তাকে বড় করবার চেষ্টা করেছি। ভাগ্যক্রমে তোদের ছেড়ে এতটা বছর একা কাটাতে হলো। প্রতিটা রাত কেমন কেটেছে শুধু আল্লাহ আর আমি জানি। কোনো মা বাবা তার সন্তানকে ছাড়া ভালো থাকতে পারে না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। এক সন্তানকে হারিয়ে ফেলেছি, সেখানে তোকেও আমি হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর দুটো পায়ে ধরি, আমাকে ক্ষমা করে দে মা। রুমা যখন কান্না করতে করতে রিয়ার পায়ে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমার ভুল হয়েছিল। আমি যদি তোমাকে প্রথমে সব বলে দিতাম, তাহলে এত কিছু হতো না। আচ্ছা, এইসব বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়। আমি তোকে আজ নিজের হাতে খাইয়ে দেব। রিয়া ফ্রেশ হতে চলে গেলে রুমা নিচ থেকে খাবার নিয়ে আসলো। রিয়াকে খাবার খাইয়ে দিতে লাগলো। রিয়ার গলা দিয়ে খাবার নামতে না চাইলেও রিয়া পানি দিয়ে খেতে লাগলো। 2 লোকমা খেয়ে বলল, আম্মু, আমি পারছি না, আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমার বোনটা ওই কবরে একা কিভাবে যে থাকছে। রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে 2 জন কান্না করতে লাগলো। রিয়া আর রুমাকে এক হতে দেখে সবাই অনেক খুশি হলো। 1 মাস পর আদিত্য আর তুলির বিয়ে, তাই সবাই সালেহা চৌধুরীর বাড়িতে চলে গেল। সারা বাড়ি সুন্দর করে সাজিয়ে রেখেছে। রিয়া ছাদের উপরে এক কার্নিশে দাঁড়িয়ে আছে। তখনই পিছন থেকে আদিত্য বলল, রিয়া, আমি এই বিয়ে করতে চাই না। কেন? রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তো আমার স্ত্রী। আমাদের তো বিয়ে হয়ে গেছে। আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন স্বামী? নিজের স্ত্রীকে এতটা অপমান হতে দেখছো চুপচাপ দাঁড়িয়ে, কাউকে কিছু বলার সাহস পাও না, আর সেখানে বলো আমি তোমার স্ত্রী। শোনো, তোমার মতো স্বামী আমার কোনো দরকার নেই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি তুলিকে বিয়ে করে সুখে থাকো। রিয়া কথাটা বলে নিচে চলে আসলো। রিয়া চলে যাচ্ছিল, তখনই রাফি রিয়াকে পিছন থেকে ডাক দিয়ে বলল, রিয়া আপু। কি? আমার নামে বদনাম দেওয়ার সুযোগ খুঁজছো নাকি? না আপু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? তাড়াতাড়ি বলো। আপু, আমাকে ক্ষমা করে দেও। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তার উপরে ভাইয়া আমাকে মেরেছিল, যার কারণে রাগের বশে আমি এমনটা করেছি। ওই পিকগুলো সব এডিট করা ছিল। আমাকে ক্ষমা করে দেও। আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। আমি আর কোনোদিন মেয়েদের সম্মান নষ্ট করব না। আচ্ছা, আর ক্ষমা চাইতে হবে না, তুমি ভালো হয়ে গেলে ভালো। রিয়া কথাটা বলে নিচে চলে গেল। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে বরযাত্রী হিসেবে রিয়াও গেল। রিয়া তুলিদের বাসায় গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো।
আর এইদিকে আদিত্য রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। সবার খাওয়া শেষ হয়ে গেল। সন্ধ্যার দিকে তুলি আর আদিত্যর বিয়ে পড়ানো শুরু হলো। আদিত্যকে রেজিস্টার খাতায় সাইন করতে বললে আদিত্য সাইন না করে বসে থাকে। আর এইদিকে রিয়া ওদের ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। সালেহা চৌধুরী আদিত্যকে বলল, কি ব্যাপার দাদু ভাই, সাইন কেন করছো না? আদিত্য, এভাবে বসে আছো কেন? তোমার কি আমাকে বিয়ে করার কোনো ফিলিংস নাই? একের পর এক আদিত্যকে বলতে লাগলো সাইন করতে। আদিত্য কারোর কথা না শুনে উঠে পড়ল। আদিত্য তুলির দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হোয়াট? কি বিয়ে করতে পারবে না মানে? দাদিমা, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। বিবাহিত মানে কাকে বিয়ে করেছো তুমি? দাদিমা, আমার স্ত্রীকে তোমরা সবাই চেনো। সবাই চিনি মানে? কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি এইসব করে কি বোঝাতে চাচ্ছ? দেখো, বিয়ে করতে এসেছো, বিয়ে করে নাও। তুলি তোমাকে অনেক ভালোবাসে, মেয়েদের নিয়ে অনেক খেলেছো, এখন অন্তত ভালো হয়ে যাও। রিয়া দেখো, আমি তোমার বিয়ে করার পর থেকে আমি অনেকটা নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, বিশ্বাস করো। আপনার ভালোবাসা আর আমার দরকার নেই। আপনি বিয়ে করতে এসেছেন, বিয়ে করেন। বারবার এক কথা বলবে না প্লিজ। ওকে বলবো না? আমাদের যে বিয়ে হয়েছে তার প্রমাণ কি? হ্যাঁ দেখেন, হুদাই হুদা কথা বললেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রিয়া, সত্যি তোমার ওর কোন সাথে কোনো সম্পর্ক নাই? তাহলে ওই যে বলেছে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়েছে। আদিত্য, আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলো না। আমার মেয়ে কখনো আমাকে না জানিয়ে বিয়ে করবে না। আমি আমার মেয়েকে চিনি। আমার মেয়ে কখনো কোনো ছেলেদের সাথে মেশে নাই, আর সেখানে নাকি আমাদের লুকিয়ে তোমাকে বিয়ে করবে। আঙ্কেল, বিশ্বাস করেন, আমি মিথ্যে বলছি না। হ্যাঁ, আপনার মেয়ে অনেক ভালো, অনেক ভালো, কিন্তু কিন্তু এটাও সত্যি যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু রিয়ার আপু, আমার কেন জানি মনে হচ্ছে তুমি এটা মিথ্যে বলছো। দেখো, আমি যে ছবিগুলো এডিট করেছি, ওই ছবিগুলোর মানুষ তুমি আর ভাইয়া ছিলে। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্য বলল, মানে ছবি এডিট করছিস? কি বলিস? সবাই আমাকে ক্ষমা করে দিও। আসলে রিয়া আপুকে আমি প্রায় সময় ভাইয়ার রুমে যেতে দেখতাম, আমার কিছুটা সন্দেহ হইতো। তাই একদিন আমি ভাইয়ার জানালা দিয়ে লুকিয়ে এইসব দেখে ফেলি। ভাইয়া আপুর সাথে যা করছে, রিয়া আপু একটা কথাও বলছিল না। রিয়া আপু ভাইয়ার স্পর্শগুলো অনুভব করতে থাকে। আমি সেদিন পুরো অবাক হয়ে গেছিলাম। আর তুলি আপুর সাথে যখন বিয়ে, সেখানে রিয়া আপু থাকলে সমস্যা হবে। ভাইয়া ফুপির মতো সবাই তাড়িয়ে দিতে পারে। তাই আমি ছবিগুলো এডিট করে রিয়া আপুকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছিলাম। রাফির কথা শুনে রিয়া চুপ হয়ে যায়। রিয়ার আব্বু রেগে গিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, এসব কি বলছে রাফি? তোমরা তো রাফির কথা শুনতে পেলে। রিয়ার ব্যবহার দেখে বুঝতে পারছো আমি মোটেও মিথ্যে বলছি না। আর যদি বিশ্বাস না করো তাহলে আঙ্কেল আরেকটা প্রমাণ দেই। আপনার চিকিৎসার জন্য যে 5 লাখ টাকা, ওটা রিয়ায় কোথায় পেয়েছে? ওকে জিজ্ঞেস করেন এক রাতের ভিতরে কিভাবে পেল। আদিত্য, চুপ করবেন প্লিজ? কেন চুপ করবো বলো? এত টাকা কোথায় পেয়েছিলে? রিয়া, কোথায় পাইছিলি? তোকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, তুই আমাকে বলো নাই, এড়িয়ে গেছো। হ্যাঁ আব্বু, আমার আর আদিত্যর বিয়ে হয়েছে। আর তোমাকে যে টাকা দিয়ে অপারেশন করাইছি, ওইটা আমার দেনমোহরের টাকা ছিল। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু রেগে গিয়ে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছি, তুই বিয়ে করে ফেলেছিস? আমাদের না বলে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস? আব্বু, আমার ওইখানে উপায় ছিল না। আমি যদি টাকাটা না দিতাম, তোমাকে আমি বাঁচাতে পারতাম না। আমার যে কোনোভাবে হোক টাকাটা দরকার ছিল। তাই বলে বিয়ে করে নিবি?
আমাদের একবার বলার প্রয়োজন বোধ করলি না? আঙ্কেল, আপনি আপনার মেয়ে বিয়ে করেছে তার জন্য মারছেন? আর সেই আপনাকে কতটা ভালোবাসে সেটা আপনি জানেন না। আপনি জানেন না আপনার মেয়ে বাঁচাতে গিয়ে কী পথ ধরেছিল। সেখানে তো আমি শখের বশে তাকে বিয়ে করেছিলাম বলে আজ আপনার মেয়েকে এত ভালোভাবে দেখতে পাচ্ছেন। আদিত্য, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর একটাও কথা বলবে না। যদি একটা কথা বলো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ওকে ওকে ওকে, আমি কিচ্ছু বলবো না। রিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো এত ভালো স্ত্রীকে আমি হারাতে চাই না। যাকে এতটা কষ্ট দিলাম, তারপর সেই সব সময় আমার কথা ভেবে গেছে। যে মেয়েটা সবার কথা ভাবতে জানে কিন্তু নিজের কথা ভাবে না, আমি সেই মেয়েটার কথা ভাবতে চাই। রিয়া, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমাকে স্বামী হিসেবে কবুল করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, কখনোই তোমাকে আর কষ্ট দেব না। আমি তোমাকে নিজের মন থেকে স্ত্রী হিসাবে মেনে নিয়েছি। দাদিমা, তোমার নাতনিকে বোঝাও না দাদিমা, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। দাদু ভাই, সব বুঝলাম। তুমি আমাদের না জানিয়ে কেন বিয়ে করলে? আর বিয়ে করলে ভালো কথা। তুমি রিয়াকে আমাদের বাড়িতে দেখাও। কেন তুমি কাউকে বললে না ওই তোমার স্ত্রী? আর রিয়া, বাহ, আর রিয়াই বা কেন তোমাকে স্বামী হিসেবে মানছে না? দাদিমা, আসলে আদিত্য বলতে যাবে তখনই রিয়া বলল, আমি বলতে না করছিলাম। আমি চাই নাই, তাই আদিত্য কাউকে কিছু বলে নাই। আর তুলি তোমাকে এই অবস্থায় নিয়ে আসার জন্য ক্ষমা করে দাও। আমি জানতাম না আদিত্য আমাকে মন থেকে ভালোবাসে। আগে জানলে কখনো এত দূর আসতে দিতাম না। তাহলে আমি সবাইকে বলে দিতাম। যা বোঝার বুঝেছি। কাজী সাহেব, ওদের দুজনকে নতুন করে বিয়ে দিয়ে দেন। আর রিয়া, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তারপর তুমি কখনো প্রতিবাদ করো নাই। তুমি সত্যি অনেক ধৈর্যশীল মেয়ে। তুলি কথাটা বলে আদিত্যকে রিয়ার সামনে বসিয়ে দিল। আর এইদিকে কাজী সাহেব সবকিছু ঠিকঠাক করে ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দিল। আর রাফি বলল, তুলি, তুমি কিছু মনে না করলে তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভাইয়ার হবু বউ বলে কিছু বলি নাই। বিয়ে করতে পারি, একটা শর্তে। লুচ্চামি ছেড়ে দিতে হবে। তুলির কথা শুনে সবাই হেসে দিল। তারপর রাফি মাথা নিচু করে লজ্জা মাখা কণ্ঠে বলল, বউ থাকলে আবার লুচ্চামি করতে যাব কেন? বিয়ে তো করে দেখো। আদিত্যর আব্বু আম্মু তুলির আব্বু আম্মুর সাথে কথা বলে। রাফি আর তুলির বিয়ে দিয়ে দিল। দুইজন গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য রিয়ার পাশে বসে ওর হাতটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। বাসায় গিয়ে যার যার বাসর রুমে বসিয়ে দিয়ে আসলো। আদিত্য আর রাফিকে ওর কাজিনরা ধরে রেখেছে। আদিত্য সবার সামনে বলে উঠল, উফ উফ, তোরা ছাড়বি? আমার নাই বাসর হয়েছে, রাফির তো হয়নি, ওকে যেতে দে। আর সেই সাথে তোদের যদি একটু মায়া হয়, আমাকেও যেতে দে না ভাই। আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো। আদিত্যর আব্বু আম্মু আর রিয়ার আব্বু আম্মু কিছুটা লজ্জা পেয়ে গেল। সালেহা চৌধুরী বলল, ওদের যেতে দাও, ধরে রেখো না। সালেহা চৌধুরীর কথা শুনে আদিত্য আর রাফিকে ছেড়ে দিল। আদিত্য তো দৌড়ে বাসর ঘরে চলে গেল। আদিত্য বাসর ঘরের সামনে গিয়ে হাঁটুর ওপরে হাত রেখে হাঁপাতে লাগলো। তারপরে রুমে ঢুকে রিয়ার দিকে যেতে লাগলো। এতক্ষণ পর আসার সময় হলো। আমি কি করব? ওরা তো ছাড়তে চাইছিল না। ভালো, এখন ঘুমাও, যাও। ও মা, ঘুমাবে কে? বাসর রাতে কে ঘুমায় নাকি? এ বাসর রাত কয়বার করতে চাও? একবার হইছে সারা রাত ঘুমাইতে দাও নাই। এই বাসর রাতে আমি ঘুমাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে আমাকে দেখবে। তাই নাকি? আচ্ছা, আগে কাছে যাই। রিয়ার কাছে গিয়ে আদিত্য রিয়ার পাশে বসলো। রিয়া দুইটা হাত ধরে বলল, আচ্ছা, তুমি তখন মিথ্যে বললে কেন? তুমি তো আমাকে বলতে বারণ করনি। আমি ইচ্ছে করেই কাউকে কিছু বলিনি। আমি মিথ্যা বলছি এই জন্য আমার স্বামীর চরিত্র বিষয়ে আমি জানি। আমি চাই না আমার স্বামীর চরিত্রের ব্যাপারে কেউ জেনে যাক। আর আমার স্বামীকে সবাই ছোট নজরে দেখুক। আমার স্বামী আগে কেমন ছিল সেটা অতীত। এখন আমি আমার স্বামীকে পরিবর্তন করতে চাই। তাই আমি আমার স্বামীকে কারো কাছে ছোট হতে দেখতে পারবো না।
রিয়ার কথা শুনে আদিত্য অনেকটা ইমোশনাল হয়ে যায়। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে বলল, আমি অনেক ভাগ্যবান জানো, তোমাকে স্ত্রী হিসাবে পেয়েছি। সেই দিন আমি শখের বশে বিয়ে করলেও তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। দুইজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল।